হ্যালো স্টুডেন্টস, তাহলে ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্সের কেমিস্ট্রি পোর্শনে প্রথম দিনের প্রথম পর্বে পার্ট 1-এ আমরা যেটা আমরা ইন্ট্রোডাক্টরি পার্ট শুরু করেছিলাম, সেখানে সেই রসায়নের কিছু প্রাথমিক ধারণাগুলো দেওয়ার আমি চেষ্টা করেছিলাম। ঠিক, সেটাকেই আজকে মোটামুটি আরও কিছুটা এগিয়ে নিয়ে গিয়ে শেষ করব। ঠিক আছে, দেখো, তোমাদের আমি প্রথম দিনও বলেছিলাম, আজকেও বলছি, রসায়ন অংশটা স্পেশালি ফিজিক্যাল সায়েন্সই হচ্ছে আমাদের বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। ভয় পেলে হবে না, একটু বোঝার চেষ্টা করবে, একটু পড়বে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে বুঝতে পারবে। এত কঠিন কিন্তু নয়। ঠিক আছে, কারণ কেমিস্ট্রি বোঝার জন্য, দ্যাট ইজ রসায়ন পাঠটা জানার জন্য আমাদের একটু বেসিক ধারণাগুলো পরিষ্কার হওয়াটা খুব দরকার। ঠিক আছে, তো সেই বেসিক ধারণা যেটা আমরা এর আগের দিন শুরু করেছিলাম, সেটাকেই আজকে আমি সেকেন্ড পার্টে এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকে আমি মূলত তোমাদের যে তিনটে বিষয় আলোচনা করব, তার মধ্যে একটা হলো বিভিন্ন মৌলের চিহ্ন, তাদের ইলেকট্রন বিন্যাস ও যোজ্যতা। কারণ ক্লাস 10 যখন আমরা পর্যায় সারণী থেকে শুরু করব, এই টোটাল বিষয়ে স্পষ্ট ধারণা আমাদের দরকার। এর আগের দিন যখন আমরা আলোচনা করি, তখন বলেছিলাম যে বিভিন্ন পদার্থকে আমরা মূলত তিনটে ভাগে ভাগ করেছি। কী কী ছিল তার মধ্যে? তার মধ্যে ছিল মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ আর মিশ্র পদার্থ। এবার এই যে মৌলিক পদার্থগুলো আমরা বলেছিলাম, যে সকল পদার্থকে বিয়োজিত করা হলে, দ্যাট ইজ ভাঙা হলে, সর্বদা একই ধর্ম বিশিষ্ট ও একই ভরসম্পন্ন কণা, দ্যাট ইজ পরমাণু পাওয়া যায়, তাদেরকে আমরা কি বলেছিলাম? মৌলিক পদার্থ। আমি আরও বলেছিলাম যে আমাদের প্রকৃতিতে মোট 118টা মৌলিক পদার্থ আছে, যদিও এর মধ্যে কিছু কৃত্রিম অর্থাৎ সিনথেটিক এলিমেন্ট আছে, যেগুলো প্রকৃতিতে পাওয়া যাচ্ছে না, ল্যাবে তৈরি করা হচ্ছে। যাই, সেটা আপাতত আলোচ্য বিষয় নয়। আমি সামগ্রিকভাবেই ধরে নিচ্ছি যে মোট 118টা মৌল আছে। ক্লিয়ার? দ্যাট ইজ যে পর্যায় সারণী আমরা ক্লাস 10-এ শুরু করব, সেই পর্যায় সারণী যদি তোমরা দেখে থাকো, না দেখলে দেখবে, আমিও দেখো, সেখানে টোটাল 118টা মৌল আছে। ক্লাস 10-এর লেভেলে আমাদের 118টা মৌলের চিহ্ন প্রয়োজন নেই, কিন্তু কিছু কিছু তো প্রয়োজন আছে, তাই না? ফাইন, এবার কিছু কিছু প্রয়োজন আছে, তার মধ্যে আমি লাস্টে বলেছিলাম, আজকে আবার বলবো 1 থেকে 20। ওয়েল, এইবার এই যে বিভিন্ন মৌলগুলো আছে, লাইক কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্যালসিয়াম, ক্লোরিন ইত্যাদি, প্রত্যেকটা মৌলকে সংক্ষেপে প্রকাশ করার জন্য আমরা কিছু অ্যালফাবেটিক্যাল লেটার, তার চিহ্ন ব্যবহার করে থাকি। যদিও তোমরা জানো কিনা, প্রথম দিকে কিন্তু এই ইংরেজি বর্ণমালার অক্ষর ব্যবহার করা হয়নি। প্রথম দিকে কিছু সাংকেতিক প্রকাশগুলো, জ্যামিতিক, আকৃতি বা অন্যান্য আকৃতিগুলোকে ব্যবহার করা হয়েছিল, কিন্তু দেখা গেল সেটা অনেকটাই জটিল। তাহলে বিভিন্ন মৌলগুলোকে সংক্ষেপে বোঝার জন্য সাংকেতিক প্রকাশ রূপে আমরা ইংরাজি বর্ণমালার অক্ষর ব্যবহার করব। ক্লিয়ার? লাইক আমি দেখাচ্ছি, সাপোজ আমাকে বলল কার্বন, আমাকে বলল ক্যালসিয়াম, আমাকে বলল ক্লোরিন, আবার আমাকে বলল নাইট্রোজেন, আমাকে বলল অক্সিজেন,
নামের যেটা প্রথম অক্ষর, কোনো মৌলের নামের যেটা প্রথম অক্ষর, সেই প্রথম অক্ষরটাকেই আমরা তার চিহ্ন রূপে ব্যবহার করব। প্রথম অক্ষর কথাটার মানে ইংরাজি বর্ণমালা। এই কারণে নামগুলো আমি এখানে ইংলিশে লিখেছি, বাংলায় লিখি। ঠিক, যেমন কার্বনের প্রথম অক্ষর কি? সি। নাইট্রোজেনের প্রথম অক্ষর এন। অক্সিজেনের প্রথম অক্ষর ও। ক্লিয়ার? তাহলে প্রথম যে অক্ষর সেটার মাধ্যমে আমরা তার চিহ্নগুলোকে প্রকাশ করব। তাতে আমি দেখে নিলাম কার্বন সি, নাইট্রোজেন এন, অক্সিজেন ও, আরও অনেক আছে, লাইক হাইড্রোজেন এইচ, ফসফরাস পি, সালফার এস ইত্যাদি। তবে সব জায়গাতে নামের প্রথম অক্ষর দিয়ে আমরা প্রকাশ করে উঠতে পারি না। কেন? আমি এখানে পরপর তিনটে নাম লিখেছি, তিনটে নামই সি দিয়ে শুরু হয়েছে, কার্বন, ক্যালসিয়াম, ক্লোরিন। তিনটে নামই কি দিয়ে শুরু হচ্ছে? সি দিয়ে। তাহলে আমি নিশ্চয়ই তিনটে মৌলের একই চিহ্ন ব্যবহার করতে পারি না। সেক্ষেত্রে বিজ্ঞানীরা যেটা করেছেন, কারো ক্ষেত্রে নামের দ্বিতীয় অক্ষর মানে প্রথম অক্ষর থাকবে, তার সঙ্গে নামের দ্বিতীয় অক্ষর বা অন্য কোনো অক্ষর ব্যবহার করেছেন। লাইক এই ক্যালসিয়াম, এখানে সি, তারপর দ্বিতীয় অক্ষর দ্যাট ইজ কি? ক্লোরিন, প্রথম অক্ষর সি, তারপর তৃতীয় অক্ষর। এইভাবে বিভিন্ন মৌলের জন্য বিভিন্ন রকম চিহ্ন ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার? এটা একটা মোটামুটি একটা আলোচনা, যার মাধ্যমে আমি দেখালাম যে কিভাবে আমরা চিহ্নগুলোকে প্রকাশ করি। এর সঙ্গে আরেকটা কথা বলার প্রয়োজন আছে, সেটা কি? কিছু কিছু মৌলের নাম প্রকাশের জন্য আমরা ইংরাজি শব্দ ব্যবহার করি না, তার বদলে ল্যাটিন শব্দ ব্যবহার করা হয়। লাইক তোমাদের বলছি সোডিয়াম। এবার সোডিয়ামের প্রথম অক্ষর এস, তাহলে নামটা শুরু হওয়া উচিত ছিল এস দিয়ে, কিন্তু আমরা জানি সোডিয়ামের চিহ্ন হলো এন এ। কেন? এর ল্যাটিন নেম সোডিয়ামের ল্যাটিন নেম হলো নাট্রিয়াম। তাহলে পরিষ্কার যে এখানে প্রথম অক্ষর কি? এন, তাহলে চিহ্ন হবে এন। অলরেডি নাইট্রোজেন আছে, পরে বুঝতে পারলাম কথাটা? কিছু কিছু মৌলের চিহ্ন প্রকাশ করার জন্য আমরা ইংরাজি শব্দ, দ্যাট ইজ তাদের ইংরাজি নাম ব্যবহার না করে তাদের ল্যাটিন নাম ব্যবহার করে থাকি। বুঝতে পারলাম কথাটা? ওই যে ল্যাটিন নামগুলো ব্যবহার করা হয়, সেখানে তাদের প্রথম অক্ষর বা প্রয়োজনের দ্বিতীয় অক্ষর ইত্যাদি ব্যবহার করা হয়। আমি একটা এক্সাম্পল দেখালাম সোডিয়াম, যার ল্যাটিন নাম নাট্রিয়াম। আরো কয়েকটা দেখাচ্ছি, লাইক পটাশিয়াম, এর ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম, এর চিহ্ন হচ্ছে শুধু কে। আয়রন, বাংলায় লোহা, এটা ল্যাটিন নাম হচ্ছে ফেরাম, চিহ্ন এফ। এফ দিয়ে একটা মৌল হয় ফ্লোরিন, ওই জন্য পরের অক্ষর এফ। লেড, এটা গেল প্লাম্বাম, এই চিহ্ন আমরা ব্যবহার করি পি, তারপরে বি, দ্যাট ইজ
পিবি লেড। সিমিলারলি টিন, টিন এটাকে আমরা বলি স্ট্যানাম, এর জন্য এস, তারপরে বোঝা গেল কথা। তাহলে কিভাবে আমরা বিভিন্ন মৌলের চিহ্ন ব্যবহার করে থাকি। আর চিহ্নের প্রয়োজনীয়তা তো নিশ্চয়ই জানো, সংক্ষেপে তাদেরকে প্রকাশ করা। লাইক আমি যদি বলে দিই Ca, তার মানে আমার কাছে পরিষ্কার হয়ে গেল যে আমরা ক্যালসিয়ামকে বোঝাতে চাইছি, তাই না? আমি যদি বলে দিই Fe, তার মানে আমার কাছে পরিষ্কার যে আমরা আয়রন, দ্যাট ইজ লোহাকে বোঝাতে চাইছি। কারণ এই যে চিহ্ন, এই চিহ্নগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন যৌগের আণবিক সংকেত প্রকাশ করি, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ লিখে থাকি। তাই যদি এই চিহ্নগুলো তোমরা ভালো করে না বুঝো, তাহলে রাসায়নিক সমীকরণ বুঝতে পারবে না, বিভিন্ন জৈব যৌগের বা অজৈব যৌগের আণবিক সংকেত বুঝতে পারবে না। আর রসায়ন বোঝার জন্য সংকেত আর সমীকরণ এই দুটো মাস্ট, এই দুটো ছাড়া রসায়ন হবে না। ক্লিয়ার? তাই যৌগের আণবিক সংকেত, বিভিন্ন রাসায়নিক সমীকরণ বোঝার জন্য এই চিহ্নগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে, যতটা সম্ভব মুখস্থ করার চেষ্টা করতে হবে। আমি বোঝালাম কিভাবে হয়, কিন্তু ফাইনালি কি হয়, শেষ পর্যন্ত কি হয়, সেটা কিন্তু আমাকে মুখস্থ রাখতে হবে। আমি বা তোমরা নিজের এখানে লজিক দিয়ে কোনো নতুন সংকেত বানাতে পারো না, ক্লিয়ার? কারণ এগুলো সব কটাই স্বীকৃত সংকেত। বোঝা গেল কথা? ফাইন। তাহলে আমি বিভিন্ন মৌলের চিহ্ন কিভাবে পাওয়া যায় সেই চিহ্নগুলো বলে দিলাম। এই চিহ্নগুলোকে তোমরা খুব সুন্দরভাবে মুখস্থ করে নেবে। এইবার এই চিহ্নের পরে আমরা যাচ্ছি নেক্সট, যেটা ইলেকট্রন বিন্যাস। দেখো, আমি তোমাদের প্রথম পর্বে পরমাণু গঠন বলেছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে বিজ্ঞানী রাদারফোর্ড তার পরীক্ষার দ্বারা এটা প্রমাণ করে দেখান যে পরমাণু বিভাজ্য। সেটা দুটি অংশ নিয়ে গঠিত হয়, একটাকে বলেছিলাম নিউক্লিয়াস, একটাকে বলেছিলাম কক্ষপথ। নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন, কক্ষপথে থাকে ইলেকট্রন। ক্লিয়ার? কোনো পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে বলা হয় পরমাণু ক্রমাঙ্ক। কি বলা হয়? পরমাণু ক্রমাঙ্ক। ওকে, কেন বললাম কথাগুলো? কারণ ইলেকট্রন বিন্যাস করার জন্য আমাদের বিভিন্ন মৌলের পরমাণু ক্রমাঙ্ক মনে রাখতে হবে। আমি এর আগের দিন তোমাদেরকে 1 থেকে 20 পর্যন্ত মৌলের নাম ও পরমাণু ক্রমাঙ্ক বলে দিয়েছিলাম। আবার আজকে বলছি, ভালো করে মুখস্থ করবে। 1 থেকে 20 টানা লাগবে আমাদের। ক্লিয়ার? ফাইন। আচ্ছা, এইবার তাহলে এই যে পরমাণু ক্রমাঙ্ক, কোনো একটা মৌলের যেটা পরমাণু ক্রমাঙ্ক সেটা হলো প্রোটনের সংখ্যা, আর সেটাই হলো ইলেকট্রনের সংখ্যা। তাহলে আমরা বলতে পারি কোনো মৌলে কতগুলি ইলেকট্রন থাকবে তার পরমাণু ক্রমাঙ্কের সমান সংখ্যক। লাইক কার্বন, পরমাণু ক্রমাঙ্ক 6, তাহলে ইলেকট্রন সংখ্যা 6। তাহলে ইলেকট্রনের বিন্যাস, বিন্যাস কথাটার মানে একটা পরমাণুতে তার নিউক্লিয়াসের বাইরে কতগুলো কক্ষপথ আছে, কোন কক্ষপথে কটা ইলেকট্রন আছে, এটাকেই আমরা বলি বিন্যাস। দ্যাট ইজ সজ্জা, কে কোথায় কটা করে থাকবে। তাহলে বিন্যাস করার জন্য
আমাকে আগে জানতে হবে ইলেকট্রনের সংখ্যা, যে কটি ইলেকট্রন সেখানে উপস্থিত। তার জন্য জানতে হবে পরমাণু ক্রমাঙ্ক, কারণ পরমাণু ক্রমাঙ্ক ইজিক্যাল টু ইলেকট্রনের সংখ্যা। বুঝাতে পারলাম কথাটা? ফাইন। এইবার এর আগের দিন আমরা যে নিউক্লিয়াস আর কক্ষপথের কথাটা বলেছিলাম, এটা হলো নিউক্লিয়াস। এর বাইরে অনেকগুলো কক্ষপথ থাকে, 1 2 3 4 5 6 7। এটাকে আমরা পুরো গোলাকার বৃত্ত দিয়েও দেখাতে পারি। দেখালাম না, জাস্ট বোঝার সুবিধার্থে এইভাবে দেখালাম। তাহলে 1 2 3 4 5 6 7। ওকে, এই যে প্রথম কক্ষপথ, এটাকে আমরা বলি কে, দ্বিতীয় এল, তৃতীয় এম, চতুর্থ এন, পঞ্চম ও, এটা পি, আর এটা কিউ। দ্যাট ইজ, এখানে বলি সাধারণভাবে আমরা ধরে নিই যে একটি মৌলের মধ্যে সর্বাধিক 7টি কক্ষপথ থাকতে পারে। 7, ক্লিয়ার? 1 থেকে 7 পর্যন্ত। এই কক্ষপথগুলোকে আমরা ইংরাজি বর্ণমালার বড় হরফে চিহ্নিত করে থাকি। কোন কক্ষপথকে কি দিয়ে চিহ্নিত করা হয় সেটা আমি এখানে পরিষ্কার করে দেখালাম। আবার এখানে লিখে দিচ্ছি আলাদা করে, কক্ষপথের সংখ্যা, আর এখানে হচ্ছে চিহ্ন। তাহলে প্রথম কক্ষপথ হবে কে, দ্বিতীয় এল, তৃতীয় এম, চতুর্থ এন, পঞ্চম ও, ষষ্ঠ পি, সপ্তম কিউ। মুখস্থ রাখবে, ক্লাস 9-এ তোমরা পড়েছো, আমি তবুও রিভিশন করিয়ে দিচ্ছি কারণ লাগবে আমাদের। তাহলে 1 থেকে 7 পর্যন্ত এই কক্ষপথ থাকতে পারে। কোন কক্ষপথকে আমরা কি বলি সেটা আমি এখানে পরিষ্কার করে দেখিয়ে দিলাম। ওকে, এবার যেটা গল্প সেটা হলো যে এই যে আমি কক্ষপথগুলোকে দেখালাম, তার মানে কি 7টাই কক্ষপথ আছে? তারপরে কি আর থাকে না? থাকতে পারে, আপাতত আমাদের প্রয়োজন হয় না। তোমরা যখন পরে এরপরে ক্লাস 10-এর উঁচু লেভেলে উঠবে, যখন 11, 12, 12, তখন সেখানে তোমরা এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা পাবে। আপাতত আমরা 7টে কক্ষপথে ব্যবহার করছি। কোন কক্ষপথকে কি দিয়ে চিহ্নিত করা হয়েছে তাহলে পরিষ্কার করে দেখিয়ে দিলাম। ওকে, এইবার প্রশ্ন হচ্ছে কোন কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে? নিশ্চয়ই যে যেখানে যত খুশি থাকতে পারে না, তাই না? ধরো একটা পরমাণুতে 10টা ইলেকট্রন, ও তো নিজের ইচ্ছা মতো 1 নম্বর কক্ষপথেই 10টা থাকতে পারে না, বা 1 নম্বরটা বাদ দিয়ে দিল, দিয়ে গেল 7 নম্বর কক্ষপথে 10টা চলে গেল না। একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়ম ফলো করতে হবে। নিয়মের পিছনেও কারণ আছে। ঠিক, নিয়মের পিছনে কারণ হচ্ছে এমনভাবে ইলেকট্রনগুলো বিন্যস্ত হবে যেন মৌলটির স্থায়িত্ব সর্বোচ্চ হয়। বুঝতে পারলে কথাটা? ইলেকট্রনগুলো এমনভাবে বিন্যস্ত হবে যেন তার স্থায়িত্ব সর্বোচ্চ হয়। ক্লিয়ার? এই বিষয়গুলো যখন তোমরা ক্লাস 11-এ সায়েন্স নিয়ে যদি পড়ো, সেখানে তোমরা 3টে সূত্র পাবে। একটা আব্বাউয়ের সূত্র, একটা হুন্ডের সূত্র, আরেকটা পাউলির অপবর্জন নীতি। এই 3টে সূত্র তোমরা পাবে। মানে ইলেকট্রনের সজ্জা কীরকম হয় সেটা এই 3টে সূত্র দ্বারা আমরা নির্ধারিত করে থাকি।
যেহেতু সেটা আপাতত আমাদের সিলেবাসে এখানে নেই, তাই সেটা আলোচনা করছি না। কিন্তু আমরা এটা এখানে জেনে নেব যে কোন কক্ষপথে কটা থাকা দরকার। ক্লিয়ার? ফাইন। সবার আগে আমি তোমাদেরকে যেটা বোঝাবো, কোন কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন ধারণের সংখ্যা। কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন ধারণের সংখ্যা। কোন কক্ষপথে সর্বাধিক কটা ইলেকট্রন থাকবে সেটা আমরা 2n² এই সূত্রের সাহায্যে বুঝে থাকি। এখানে একটা কথা বলে দিই, কক্ষপথের সংখ্যাকে আমরা n দিয়ে চিহ্নিত করি। মানে প্রথম কক্ষপথ মানে n = 1, দ্বিতীয় মানে n = 2। এই n দিয়ে আমরা কক্ষপথের সংখ্যাকে চিহ্নিত করে থাকি। এখানে একটা কথা বলি, যদি মনে থাকে ভালো, এই n পরবর্তীকালে পাবে ক্লাস 11-এ। এটার একটা সুনির্দিষ্ট নাম আছে, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আপাতত প্রয়োজন নেই। তাহলে এটাকে n বলছি। তাহলে এই n এর সাহায্যে সর্বাধিক ইলেকট্রন ধারণের সংখ্যা হলো 2n²। এইবার তাহলে দেখো, এক নম্বর কক্ষপথে ইলেকট্রন কটা হবে? 2 × 1² মানে 2, তারপরটা 2 × 2² মানে 8, তারপরটা 2 × 3² মানে 15, তারপরটা 2 × 4² মানে 32 and so on। একই রকম ভাবে সূত্র প্রযোজ্য করে আমরা সর্বাধিক ইলেকট্রন ধারণের সংখ্যা নির্ণয় করতে পারি। তার মানে এই যে 2n², এটাকে বোর ও বেরির সূত্র বলে থাকি, সেই সূত্রানুসারে আমি যেটা পেলাম, প্রথম কক্ষপথে ইলেকট্রন 2টো থাকবে, দ্বিতীয়তে 8টা, তৃতীয়তে 18টা, চতুর্থতে 32টা, একই রকম ভাবে বাকি। ক্লিয়ার? এটা হলো সর্বাধিক ইলেকট্রন ধারণের সংখ্যা, দ্যাট ইজ ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে। তাই বলে যে এটাই থাকবে তা নয়। ক্লিয়ার? এখানে বলা হচ্ছে প্রথম কক্ষপথে 2টো, ঠিক আছে, দ্বিতীয় কক্ষপথে 8টা, ঠিক আছে, কিন্তু বলছে দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন ঢুকে যাওয়ার পরে, এই কথাটা ভালো করে শুনবে, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন প্রবেশ করার পরে ইলেকট্রনগুলো কোথায় যাবে? তৃতীয় কক্ষপথে। 1 2 3 4 5 6 7 8, এখানে থাকতে পারে 18টা, কিন্তু তৃতীয় কক্ষপথে, বুঝো, কিন্তু তৃতীয় কক্ষপথে যে 8টা ইলেকট্রন হয়ে গেল, ঠিক, তারপরে ইলেকট্রন কিন্তু এখানে আর থাকবে না, মানে 8-এর পরে 9 হবে না। তখন আসবে চতুর্থ কক্ষপথে 1 2। আবার বলছি, প্রথম কক্ষপথে 2টো, তৃতীয় কক্ষপথে 8টা, সরি, প্রথম কক্ষপথে 2টো, দ্বিতীয় কক্ষপথে 8টা হয়ে গেল। তারপরে এবার তৃতীয় কক্ষপথে ইলেকট্রন যাওয়া শুরু করলো। 8টা ইলেকট্রন হয়ে যাওয়ার পরে আর যাবে না। কতক্ষণ? যতক্ষণ না পর্যন্ত চতুর্থ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা 2 হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম কথাটা? যতক্ষণ না পর্যন্ত চতুর্থ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা 2 হয়ে যাচ্ছে। যেই 2 হয়ে গেল, এই যে এখানে যেই 2 হয়ে গেল, তারপরে আবার এখানে ইলেকট্রন যোগ হতে থাকবে। কতক্ষণ? যতক্ষণ না 18 হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? তোমরা মনে মনে ভাবতে পারো যে কেন এত নিয়মের প্রয়োজন।
এর ব্যাখ্যা ওই যে বললাম, এখানে আমাদের ক্লাস 11-এ যে তিনটে সূত্রের কথা বললাম, আপবাউ, পাউলি আর কুন্ট, এইগুলো যখন আমরা পড়বো 11-এ তখন জানতে পারবো। ঠিক, আপাতত এইটুকটাই মনে রাখবো। তাহলে এটার উপরে বেস করে আমরা 1 থেকে 20 পর্যন্ত যে মৌল, তাদের ইলেকট্রন বিন্যাস এবার নির্ণয় করে দেখাবো। দেখো মৌলগুলো লিখছি: হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তারপরে হচ্ছে নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস। ঠিক, ফসফরাসের পরে তারপর হচ্ছে আমাদের ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। 20টা মৌল বলেছিলাম। পরমাণু ক্রমাঙ্ক 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এখানে একটা ছাড়া পড়েছে, 15 পরে এখানে আরেকটা হবে, তাহলে এখানে 15 লিখলাম এটা, আর সালফার হচ্ছে 16। ঠিক, তারপরে 17, 18, 19। এই 1 থেকে 20 তোমাদেরকে ক্লাস 10-এ ছাড়া মুখস্থ রাখতে হবে। ওকে, তাহলে লিখে নিলাম আমরা। এইবার এখানে এদের ইলেকট্রন বিন্যাস করা শুরু করি। আগেই বলেছি, যেটা পরমাণু ক্রমাঙ্ক, ওই মূলের ততগুলো ইলেকট্রন আছে। তাহলে হাইড্রোজেনে কটা ইলেকট্রন? একটাই। এবার প্রথম ইলেকট্রনটা কোথায় যাবে? প্রথম কক্ষপথ, তার মানে k = 1। হিলিয়াম k = 2। লিথিয়ামে আমরা দেখতে পাচ্ছি পরমাণু ক্রমাঙ্ক হলো 3, তাহলে k3 কাটা। k = 3 লিখতে পারবো না, কেন? k তে সর্বাধিক ইলেকট্রন ধারণের ক্ষমতা হলো 2। ক্লিয়ার কথা? k তে সর্বাধিক ইলেকট্রন ধারণের ক্ষমতা হলো 2। তাহলে k তে লিখলাম আমরা 2, আরেকটা যেটা পড়ে থাকলো বাকি চলে যাবে পরেরটা, তার মানে n = 1। এবার একই রকম ভাবে চলবে, k2l 4টা আছে, তার মানে 2, k2l কত? 3, k2 তারপরে l কটা? 4টা, k2l কটা? 7 আছে, তার মানে 5, k2l 6, k2l 7, k2l 8। দেখো কিছু না, সিম্পল আমরা পরপর করে আসি। এর 1, 2, 3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত চলে গেল, তাই না? যেই 8টা ইলেকট্রন হয়ে গেল, তার মানে দ্বিতীয় কক্ষপথের সর্বাধিক ধারণের যেটা ক্ষমতা, সেটা পূরণ হয়ে গেল। আর এখানে ইলেকট্রন ঢুকতে পারবে না। এইবার আমি যদি চলে আসি সোডিয়াম, k2l8, 8 দিয়ে 10, কিন্তু এর পরমাণু ক্রমাঙ্ক কত? 11, তাই কিনা? তাহলে আরেকটা যে বাড়তি ইলেকট্রন, ওটা চলে যাবে কোথায়? তৃতীয় কক্ষপথে, m = 1। বুঝতে পারলাম কথাটা? এইবার পরপর করে নামবে। ম্যাগনেসিয়াম k2l8, n তাহলে কত হবে? 2। অ্যালুমিনিয়াম k2l
L8 M3 K2 L8 M4 K2 L8 M5 K2 L8 M6 ষোলো M6 হয়ে গেল। দেখো পরপর করে 1 2 3 4 5 6 এক এক করে ইলেকট্রনটা বাড়ছে কিন্তু ঠিক। এবার যদি ক্লোরিনে চলে আসে Ci তাহলে কত হবে K2 L8 M একটা বেড়ে গেল 7 K2 L8 M 8 হয়ে গেল। বুঝতে পারলাম কথাটা? তাহলে M 8 হয়ে গেল। দেখো মনে পড়ে এখানে বলেছিলাম যে M এ যদি মোট ইলেকট্রন সংখ্যা 8 হয়ে যায় তারপরে ইলেকট্রন কিন্তু আর M এ যাবে না, কোথায় চলে আসবে? N এ। পটাশিয়াম কত? 19। তার মানে এখানে কি হবে বলতো? K2 L8 M8 8 আর 16 2 18 ইলেকট্রন কটা? 19। তখন যে বাড়তি ইলেকট্রন সেটা চলে যাবে কোথায়? ক্লিয়ার? তাহলে পরেরটা ঠিক তাই, K2 L8 M8 N2 20 পর্যন্ত করলেই আমাদের কাজ চলে যায়, কিন্তু আমি তবুও উদাহরণের জন্য আরেকটা দেখাচ্ছি 21। কেন দেখাচ্ছি? কারণ আমি বলেছিলাম N এ দুটো ইলেকট্রন চলে আসার পরে নেক্সট ইলেকট্রনটা আবার M এ যাবে। তাহলে K2 L8 N2 দেখো 8 2 10 2 12 21 হওয়ার জন্য 9টা লাগে। M এ এখানে ছিল 8টা, এবার হয়ে যাবে 9টা। তার মানে দেখো নিয়ম লক্ষ্য করে ভালো করে, ওই জন্য আমি কিন্তু আলাদা করে দেখিয়েছি। যখনই M এ 8টা হয়ে গেল তখন এই নিয়ম অনুযায়ী নেক্সট ইলেকট্রনটা কোথায় যাচ্ছে? নেক্সট ইলেকট্রনটা চলে যাচ্ছে N এ, N1 N2। N এ যেই আমাদের দুটো হয়ে গেল নেক্সট ইলেকট্রন কিন্তু এবার চলে আসছে কোথায়? কোথায় আসছে? নেক্সট ইলেকট্রন চলে আসছে আমাদের হচ্ছে আবার M এ। সেই কারণে এটা হয়ে গেল। তাহলে ইলেকট্রন বিন্যাস হলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের একটা অংশ। এই অংশটাকে খুব ভালো করে তোমরা বাড়িতে খাতায় প্র্যাকটিস করে, আগে তো খাতায় গোটাটা আগে লিখবে, প্র্যাকটিস করবে, ক্লিয়ার? তারপরে যদি কোনো রকম সমস্যায় কিছু না বুঝতে পারো তোমরা কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করতে পারবে, ক্লিয়ার? আর আমার যে চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের কী হবে, নেক্সট ভিডিওগুলো অটোমেটিক তোমরা নোটিফিকেশান পেতে থাকবে। বুঝতে পারলে কথা? যে কোনো সমস্যা যে কোনো প্রবলেম হলে আমাকে জিজ্ঞেস করবে, ক্লিয়ার? আচ্ছা, এই সেকশন তাহলে আজকে আমরা এই পর্যন্তই শেষ করছি। যোগ্যতা যে পর্বটা সেটা আজকে আর আলোচনা করছি না, নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। ওকে, গুড বাই।